আগের ব্লগে বলেছিলাম যে আমাদের পুরুলিয়া ঢুকতে ঢুকতে রাত্রি প্রায় 10টা 10 হয়ে গিয়েছিল। আর যেহেতু এই সময় শীতের সিজনটা শুরু হচ্ছে, তাই লোকের কিন্তু ভিড় যথেষ্ট ছিল। আমরা নিয়েছিলাম হোটেল রূপসী বাংলা। স্টেশন থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের ডিফারেন্সে ছিল। আমরা কাছাকাছি হওয়াতে জাস্ট একটা টোটোই ধরেছিলাম, যার মাথা পিছু ভাড়া নিয়েছিল মাত্র 20 টাকা। এই হোটেলটি কিন্তু আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। প্যাকেজ ছিল 1900 টাকা। প্যাকেজ মানে হলো দুজনের শুধু থাকা না, তার সাথে আমাদের ব্রেকফাস্ট আর ডিনারটাও ছিল ফ্রি। কিন্তু যেহেতু আজকে আমরা বন্দে ভারতে ফিরেছি, তাই আমাদের আজকে ডিনারটা আমরা স্কিপ করেছি। বলেছি যেদিন আমরা ফিরবো সেদিন আমাদের যেন লাঞ্চটা অবশ্যই দিয়ে দেয়। আমার হাজব্যান্ড কিন্তু এই হোটেলের ব্যাপারে প্রচণ্ড চুজি। ও কারণ হচ্ছে সেলসে চাকরি করা। সেলসের মানুষরা না, দেখবেন এই হোটেলে এত থাকতে হয়, তাই ওরা না কি বলতে চাইছে হোটেলের লোকরা, ওরা না কথা বলে ইশারায় বুঝে যায়। আর প্রথমে যেটা ছিল আমাদের এখানে হচ্ছে, আমরা দুদিনের যেহেতু আমরা ট্যুর নিয়েছিলাম, তাই প্রথমেই বার্গেনিং করা হলো। কেউ কেউ গাড়ি এখানে বলছে কোনো সময় 5,000 6,000, অবশেষে বার্গেনিং করে 4,500 দিয়ে দুদিনের জন্য আমরা ট্রিপটা নিয়েছিলাম। এবার জানি না কীরকম ট্রিপ দেবে, বলছে এসি, আবার কোনো কোনো সময় বলছে নন এসিও হতে পারে। যাই হোক, যেহেতু অত গরম ছিল না, তাই নন এসি দিলেও কোনো ক্ষতি ছিল না। অবশেষে দেখো হোটেলে চেক ইন করলাম। হোটেল কিন্তু ছোটোর মধ্যে খারাপ না, ভালোই। আর আমার মতো কে কে পাবলিক আছে তোমরা বলবে, যাদের পেট ভরা থাকলেও নতুন জায়গায় গিয়ে কিছু না কিছু খেতে হবে, তাই বায়না করে আমার হাজব্যান্ডকে বলে একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম। পেট ভরা, কিন্তু যাই হোক, নতুন জায়গায় নতুন কিছু খেতে তো সবারই ভালো লাগে। যদিও এটাকে বাংলা ভাষায় বলা হয় আলু ভাজা। এইভাবে সে রাতটা কাটলো। পরের দিন সকালবেলা উঠতে উঠতে প্রায় বেজে গেছে সকাল 6টা। বাইরে থেকে না দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু এটা টাউনের মধ্যে বলেই এই সকাল সকালই টোটোগুলো বেরিয়ে গেছে। একটু যদি ভেতরে থাকতাম হয়তো এগুলো দেখা যেত না। গাড়ি চলে এসে প্রায় 9টা, কিন্তু দেখো বন্ধুরা, আমরা কি করছি, রেডি হতে হতে প্রায় 9:30 বেজে গেছে। আর এখন তোমাদের বলছি কি ঘটনাটা ঘটেছিল। হোটেলের প্যাকেজটা ছিল ভেজ, যেটা আমরা কেউ খেয়াল করিনি। আর এই নিয়ে আমার হাজব্যান্ডের সাথে হয়ে গেছে রীতিমতো তর্কাতর্কি। অবশেষে আর কিছু করার নেই, ভেজ খেয়েই আমরা বেরোলাম। আর এটা ছিল আমাদের গাড়ি। গাড়িতে প্রথমে ওঠা মাত্র বলেছিল নন এসি, কিন্তু ওই যে বললাম আমার হাজব্যান্ড হচ্ছে এই ব্যাপারে প্রচণ্ড চুজি। কোনো রকমে মানিয়ে গুছিয়ে সেটাকে এসি সেই অন করলো। এদিকে আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কিন্তু ওই যে এই দিকে ওর কথা শুনতেই হবে। প্রথমবার ছিল যেখানে আমরা গেলাম, সেটা হচ্ছে পুরুলিয়ার হচ্ছে অযোধ্যা পয়েন্ট, অযোধ্যা হিল পয়েন্ট। আর আমার গাড়ির লোকেরা বলছিল কি, দিদি ভাই আপনার কি বমির ব্যাপার আছে? আমি তো প্রথমে গা উড়িয়ে দিয়েছিলাম, এইখানে আবার বমির ব্যাপার কিসে। কিন্তু পরে যেটা ঘটেছিল সত্যি কথা। আচ্ছা, আমাদের কলকাতা শহরে কি এরকম গ্রিনারি দেখা যায়? এই গ্রিনারি না জন্য বসে থাকে প্রায় বছর পর বছর। আর এখানে আসলে মনে হয় কি সুন্দর চারিদিকটা, না পুরো সবুজ আর সবুজ। হয়তো কলকাতার ভেতরে ঢুকলেও এরকম সবুজ পাওয়া যাবে, কিন্তু আমাদের যেটা হয় আজকালকার দিনে মানুষের ভিড়ের মধ্যে আমরা এই সবুজ জিনিসটাকে হয়তো হারিয়েই ফেলেছি। আর এই যে অযোধ্যা হিল পয়েন্ট যাওয়ার যে রাস্তাটা, প্রচণ্ড বাঘ ছিল, আর যত বাঘ দিয়ে উঠছি তত যেন আমার গা গোলাচ্ছিল। অবশেষে কোনো রকমে একটা বমির ওষুধ খেয়েছিলাম। এখান দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল যেন আমি আবার কোনো কার্শিয়াং বা কালিম্পংয়ে এসে পৌঁছালাম। কি সুন্দর লাগছে না? আর যে কোনো জায়গায় যাই কি না যাই, আমার যেটা সবচেয়ে প্রিয় জিনিস সেটা হচ্ছে গরম গরম চা। আর চায়ে দেখেছো, চা নিয়ে আমি কীরকমভাবে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে উঠেছি। আর এটা হচ্ছে অযোধ্যা হিল টপের গাড়ি রাখার জায়গা। এই জায়গাটাও কিন্তু দারুণ ছিল। আর এখানে এসে না আরেকটা হয়েছে কাণ্ড, বলেছে এখান থেকে প্রায় উঠতে হবে হেঁটে হেঁটে, যেটা শুনে আমার হাজব্যান্ড আমার উপর গেছে খুব রেগে। কিন্তু আমি যে নাছোড়বান্দা, উঠতে তো হবে, পয়সা দিয়ে এসছি, এতগুলো গাড়ি ভাড়া, না উঠলে হবে, তাই জোর করে অনিচ্ছাকৃতভাবে ওকে উঠিয়েছি। কিন্তু ওঠার পর ভাবছি সত্যি খুব কষ্ট হচ্ছিল, কিন্তু উঠে যেটা দেখলাম সেটা তোমরা দেখো।
কি দারুণ না, এখান থেকে ভিউ পয়েন্টটা এত সুন্দর লাগছিল। তখন কিন্তু আমার হাজব্যান্ড অনেকটাই রাগ কমে গেছে, আর আমাকে বলছে না না সুন্দর। আর এই যে খাড়া সিঁড়ি দিয়ে আমরা উঠেছিলাম ওয়াচ টাওয়ারে। প্রথমে আমার একটু আপত্তি ছিল, কিন্তু যাই হোক অবশেষে ওই যে একটাই কথা বললাম, পয়সা তো উসুল করতে হবে, তাই ওয়াচ টাওয়ারের ওপরেও আমি অনেক কষ্টে উঠেছিলাম। এখান থেকেও ভিউটা জাস্ট এক কথা অসম ছিল, অসম। আর এই পাহাড়ে না ঢালুতে না অনেকে বসে বসে না ছবি তুলছিল। আমিও ভেবেছিলাম তুলবো, কিন্তু যেহেতু আমার একটা হাইট ফোবিয়ার ব্যাপার আছে, সেহেতু আমরা এখানে বসে আর কেউ ছবি আর তুললাম না। আমরা ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউগুলোকে দেখছিলাম। আর তোমরা বলো তো, তোমরা কে কে এর আগে পুরুলিয়া গেছো? আচ্ছা সত্যি তোমাদের ভালো লেগেছে? আমার না এত সুন্দর লেগেছে যে আমাদের কাছাকাছি এত সুন্দর জায়গা আছে, কিন্তু আমরা সেইভাবে সেই জায়গাগুলোকে কোনো সময় এক্সপ্লোরই করি না, তাই না? আমরা দূরের জায়গায় খুঁজি, কিন্তু সত্যি কথা আমাদের বলতে গেলে কাছাকাছি এত সুন্দর জায়গা। এরপর আমাদের নেক্সট যে জায়গাটা ছিল সেটা হচ্ছে মার্বেল লেক। আমরা জিওগ্রাফিতে ছোটোবেলায় মার্বেল লেক খুব পড়েছিলাম, কিন্তু সেটা যে আবার চোখের সামনে দেখবো সেটা কোনো সময় ভাবিনি। আর এখান দিয়ে আমাদের মার্বেল লেক যাওয়ার রাস্তা। আচ্ছা এই যে পাশে যে এরকম ছোট ছোট দোকানগুলো দেখছো না, তোমাদের কারোর এরকম মনে হয় এই দোকান থেকে কিছু কিনি? আমার ভীষণ ভাল লাগে কিনতে। আর এইসব দোকান থেকে না ছোটোখাটো জিনিস খাবার খেতেও ভাল লাগে, একটু দাম বেশি হলেও আমার খুব মজা লাগে এখান থেকে কিনতে। আর এই যে দেখেছো মার্বেল লেক, চারিদিকে চুনাপাথর আর মাঝখানে লেকটা তৈরি হয়েছে। আর এই যে ওপরগুলো দেখছো না, এখানে সবাই দেখি উঠে না চিৎকার করছে, কেউ কেউ তো পাহাড় দিয়ে নিচে নামছে, নিচে নেমে চিৎকার করছে। আর আমার যেহেতু হাইট ফোবিয়া রয়েছে, আমি বাবা ওর মধ্যে নিচে নামার দিকে এক ফোঁটা হ্যাঁও বলিনি। আর এই সব করতে করতে পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, দেখছি এক জায়গায় ছোলা মাখছে। আর ছোলা মাখাটা খেলাম কেন জানো? এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, আমাদের চামচের জায়গায় দিয়েছে পাতা, শাল পাতা বলছিল, শাল পাতা না বট পাতা আমি অবশ্য জানি না। আর এই যে চুনা দেখছো মার্বেল লেকের বাইরেটা কি সুন্দর লাগছে, তাই না? আর নেক্সট যেখানে গেছিলাম সেই জায়গাটার নাম ছিল বামনি ফলস, এক কথা বলতে গেলে বামনি ঝর্ণা। আমাকে ড্রাইভার দাদা বলছিল এখানে কিন্তু অনেকটা নিচে নামতে হবে। তা ভালো নিচে নামবো, কিন্তু যেটা হয়েছে আমার হাজব্যান্ড বলছে নিচে তো নামবে অঙ্গরা, তারপরে ওপরে উঠবে, কি কষ্ট হবে জানো। কিন্তু যে একটা কথা আগেও বলেছি, পয়সা উসুল করতে গেলে তো একটু তো কষ্ট করতে হবে। আর এই জলটা না এত ঠান্ডা ছিল তখন না, আর বলতে গেলে এই সময় প্রায় 1টা 1:30 বেজে গেছে, আর যথেষ্ট চারিদিকটা গরম, আর জলের মধ্যে হাত দিতে না বেশ ভালোই লাগছিল। আর যত নিচের দিকে নামছিলাম তত না ওয়েদারে না এই যে গরম ভাবটা কমছিল, আর জলে একটা ঠান্ডা ভাব আমাদের গায়ে আসছিল। এই যে সিঁড়িটা দিয়ে, এই সিঁড়িগুলো অনেকগুলো সিঁড়ি ছিল, কোনো জায়গায় খুব খাড়া ছিল, কোনো জায়গায় অল্প খাড়া ছিল। এই সিঁড়িগুলো দিয়ে আমরা একদম ঝর্ণার লাস্ট জায়গায় পৌঁছেছিলাম। এই যে অবশেষে এসে পৌঁছালাম এই যে ঝর্ণার এই জায়গাটা। অনেকে না এখান থেকে না নিচে নামছিল, নিচে নেমে স্নানও করছিল। আমি বাবা এত সাহসী নই, বাই চান্স রে পা পিছলে পড়ে তখন দুটো মানুষ একা একা যে কী করবো তা আমরা হয়তো জানিও না, তাই ভয়ের চোটে এত কিছু রিস্ক নিইনি। আমরা দূর থেকে ঝর্ণা দেখছিলাম, আর যাদের যাদের ইচ্ছা ছিল অনেক ভয় ডর এত ছিল না, তারা ওখানে গিয়ে গিয়ে ছবি তুলছিল। এবার নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে বারান্তি লেক। জানি না বারান্তি লেক না বামনি লেক, আমি এতটা মতবিরোধের মধ্যে যাই না, কিন্তু এই লেকটাও কিন্তু খুব সুন্দর ছিল। আমাদের ড্রাইভার কাকু যে বা ড্রাইভার দাদা যে ছিল, সে বারবার করে বলছিল দিদি ভাই এখানে আসবেন যে না, কাউকে বলবেন যে এই জায়গাটা খুব সুন্দর, এক্সপ্লোর করতে সবার খুব ভালো লাগে। কিন্তু আমরা এখানে বেশিক্ষণ টাইম কাটিনি, কেন বলুন তো, তখন আমাদের আবার যেতে হতো মুখোশ গ্রাম, যেখানটা বলতে গেলে এই যে পুরুলিয়া ছৌ নাচের জন্য বিখ্যাত, এই যে মুখোশ, যার জন্য পুরুলিয়া বলতে গেলে বিখ্যাত, সেটা দেখার আগ্রহের জন্য আমরা এখানে কিন্তু লেকে বেশিক্ষণ আমরা টাইম কাটাইনি, হার্ডলি 15 মিনিটও না 10 মিনিটের মতো টাইম কাটিয়েছিলাম। আর লেকের চারপাশটা এত সুন্দর লাগছিল, সত্যি কথা।
এক কথায় যেন প্রকৃতির সৃষ্টিও কত সুন্দর না, প্রকৃতিকে না বাঁচালে প্রকৃতি নিজেও ডিস্ট্রয় হয়, আমাদেরও আস্তে আস্তে সব কিছু ধ্বংস করে দেয়। অনেক অপেক্ষার পর, অনেক ধৈর্যের পর অবশেষে আমরা পৌঁছলাম মুখোশ গ্রাম। হ্যাঁ, এটাকে বলা হয় মুখোশ গ্রাম। এখানে বলতে গেলে ছোট বড় সবাই জেনারেশনের পর জেনারেশন এরা মুখোশ বানায়। এগুলো কোনো বাইরে বিদেশেও যায়, কারণ এখানে অনেক লোকের সাথে কথা বলে এগুলো জানতে পারলাম বিশেষত এরা বাইরে এই মুখোশগুলোকে ওরা পাঠায়, বিক্রি করে। আর আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিল, দিদি মোটামুটি 100 টাকা নিচে কিন্তু হবে না। তবুও আমি ভেবেছিলাম আর একটু কমানো যায়, কিন্তু অবশেষে হলো না। অনেকে না এই যে মুখোশগুলোর মধ্যে না নিজের পছন্দ মতো সাজও বলে দিতে পারে, ওরা না বানিয়ে দেয়, একটু হয়তো চার্জটা বেশি লাগে। আমি আবার কিন্তু এই যে মা দুর্গা ছোটো ছোটো মুখোশগুলো এগুলোই নিয়েছিলাম। এগুলো ঘরে এখনও আমার রয়েছে, এত ভালো লাগে না সত্যি। আর এখানে মুখোশের দাম কত, 5,000, 6,000, 10,000, 1 লাখ টাকা অবধিও মুখোশ আছে। সেগুলো দেখার মতো ছিল। আমি তো একটার পর একটা দোকানে যাচ্ছি, মুখোশগুলোকে দেখছি, কিন্তু কেনার থেকে না দেখতে যে এত ভালো লাগে সত্যি। এই ছোট বড় প্রত্যেকটা বাড়িতে সবাই মিলে মুখোশ বানায়। মুখোশ দেখতে দেখতে যে কখন খিদে পেয়ে গেছে সেটা বুঝতেও পারিনি। অনেকক্ষণ পর আমাদের ড্রাইভার দাদা বলছে, দিদি খাবেন না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খাবো তো। আর না এখানে ছিল একটা মুখোশ হোটেল বলে, যেখানে খুব যে আহামরি হোটেল না, বাট যখন যেরকম পরিস্থিতি তখন তো সেরকম খেতে হবে। তা আমরা নিয়েছিলাম চিকেন থালি আর ফিশ থালি, মাছের থালি। মোটা মোটা ভাত ছিল ঠিকই কথা, খুব যে টেস্টি না। ওই যে যখন যেরকম পেয়েছি তখন খেয়েছি। সবচেয়ে আনন্দর কী লাগলো জানো, এই যে ঘোরাটাই। খাবার তো বাড়িতে গিয়েও আমরা ভালো মন্দ খাই, এই যে ঘুরতে আসলাম এটাই তো দুদিনের জন্য রিফ্রেশমেন্ট, তাই না? প্রথমে দিয়েছিল ডাল, বাঁধাকপি, আলু সেদ্ধ, আলু ভাজা, আর ছিল এগুলো পটলের তরকারি। আর শেষ পাতে দিয়েছিল আমাদের চাটনি, পাঁপড়। এই চাটনিটা না খুব টেস্ট করেছিল, জানি না কী দিয়ে তৈরি করেছিল, টমেটো নিশ্চয়ই, কিন্তু বাড়িতে এত সুন্দর চাটনি আমরা খাই না। এরপরে ড্রাইভার দাদা আস্তে আস্তে বললো, এবার চলুন আপার আর লোয়ার ড্যাম দেখাবো। এই আপার আর লোয়ার ড্যাম্পের না আমি না বইতে না অনেকবার দেখেছি আর পড়েওছি। ইভেন আমি যখন ছবি দেখতাম বা ইউটিউবে ভিডিও দেখতাম, এত সুন্দর লাগতো সেটা যে আবার আমার চোখের সামনে এসছে এবং সেখানে আমি দাঁড়িয়ে আছি, এটাই না আমার কাছে উপভোগ করাটা অনেক কিছু। কবে পুরুলিয়া আবার আসবো আমি জানি না, কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো নিয়ে যাওয়াটা স্মৃতি করে, সেটাই আমাদের কাছে অনেক কিছু। এই ড্যামটা দিয়ে পুরোটা হাঁটতে কত যে টাইম লাগলো সত্যি কথা। একবার আমি ট্রাই করেছিলাম, প্রায় 15 মিনিট লেগে গেল। 15 মিনিট, তা হাফ গেছি, পুরোটাও যেতে পারিনি। কি ভাল লাগছে না, শান্ত শিষ্ট জায়গা, মনে হয় কোলাহল থেকে মুক্তি। শহরের এই ব্যস্ততাময় জীবন থেকে যেন কিছুদিনের জন্য হোক শান্তি। এইভাবে কিন্তু একটা দিন আমাদের শেষ হয়ে গেল পুরুলিয়া। সেকেন্ড ডে, থার্ড ডে কোথায় গেলাম দেখতে থাকো আমাদের সাথে। আর অবশ্যই কমেন্ট করে পাঠিও তোমাদের কেমন লাগছে এই পুরুলিয়ার ট্যুর। তোমাদের নিজস্ব অভিজ্ঞতাও আমাকে জানিও। আসলাম বন্ধুরা, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।